আসসালামু আলাইকুম, আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের ইসলাম হলো মাইজুর নতুন আরেকটা ফোন, মাইজু 08 চয়েস, অর্থাৎ আমাদের হাতে থাকা এই ফোনটা। অ্যাকচুয়ালি এটা নতুন ফোন বললে একটু ভুল হবে, এটা 2024 সেপ্টেম্বরে লঞ্চ হওয়া ফোন, বাংলাদেশে 2 বছর পরে এসেছে। বাট সত্যি কথা বলতে কি, একটা জিনিস আপনি ভাবলে অবাক হবেন, এই ফোনটা রাইট নাও বাংলাদেশ মার্কেটে যে প্রাইসে এসেছে সেটার সাথে যদি আমি কম্পেয়ার করে, প্রথমে যদি এটা ক্যামেরার কথা বলতে চাই, এটাতে স্যামসাং এর আইসোসেলের HM6 সেন্সর, বেশ ভালো 108 মেগাপিক্সেলের, এবং তার পাশাপাশি স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসরের পাশাপাশি 8GB র্যাম, 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে, এবং এটা অ্যারাউন্ড 24-25 হাজার টাকা প্রাইস। অর্থাৎ স্পেসিফিকেশন দেখলেই মনে হচ্ছে যে এই ফোনটা অ্যাকচুয়ালি রাইট নাও জাতীয় ফোন, এবং এটা ডিসপ্লেও কিন্তু সেই মানে খুবই সলিড একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং 144 হার্জ রিফ্রেশ রেটও রয়েছে। বাট স্টিল একটা কথা হলো যে এই ফোনটা এত কম দামে আমরা কেন পাচ্ছি, এবং এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের ফোন, বিকাশ সহ নানা রকম ব্যাংকের অ্যাকাউন্ট আমরা ইউজ করছি, সেটাও কিন্তু কমফোর্টেবল ইউজ করতে পেরেছি। বাট এগুলো ছাড়াও এই ফোনটা কেন এত কম দামে পাওয়া যাচ্ছে, এবং সেই সাথে অ্যাকচুয়ালি এটা জাতীয় ফোন কি না, অর্থাৎ ওভারঅল এইটার স্পেসিফিকেশন অনুযায়ী পারফরমেন্স আমরা সেম পাচ্ছি কিনা, তার সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তবে একটা কথা বলে রাখি, এই ফোনটা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল গ্যাজেট এন্ড গ্যাজেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক সহ দেশের বিভিন্ন প্রান্তে তাদের শপ রয়েছে। লং টাইম ধরে তারা স্মার্টফোনের পাশাপাশি আরো নানা রকম গ্যাজেট সেল করে আসছে। ভিডিও নিচে তাদের ফেসবুক পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে রেখেছি, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে এই ফোনটার ব্যাপারে আরো ডিটেলস জানতে পারবেন। যাই হোক, প্রথমে চলুন আমরা এই ফোনটা একটু আনবক্সিং করি, দেন আমরা আলোচনা করবো ফোনটা কেমন ছিল। ফোনটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, USB Type-C চার্জিং কেবল, 33 ওয়াটের চার্জার, এবং মাইজু লাকি 08 মোবাইলটি। এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে প্রথমে একটা কথা বলে রাখি, মাইজু যখন এই ফোনটা লঞ্চ করেছিল তখন তারা এই ফোনটাকে AI ফোন বলেছিল। ভাবতে অবাক লাগতেছে, 2 বছর আগে AI ফোন নামে এই ফোনটা লঞ্চ হয়েছিল। এখনো কিন্তু আমরা খুব একটা ওইভাবে AI ফোন নাম দিয়ে দেখি না, মানে AI ফটোগ্রাফি দেখি, বাট AI কে এত ফোকাস করে তারা এই ফোনটা লঞ্চ করেছিল, যেটা খুবই সারপ্রাইজিং ছিল। বাট যেটা বলতে চাচ্ছি, ফোনটা বক্সি শেপে আসা একটা ফোন। এটার ব্যাক প্যানেল এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে ব্যাক প্যানেলে এক ধরনের গ্রেডিয়েন্ট টাইপ টেক্সচার রয়েছে, সো লাইটের নিচে নিলে এটা খুব ভালো লাগে। মূলত আমার হাতে থাকা এই ফোনটা হোয়াইট কালার ভেরিয়েন্টের। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লে যথেষ্ট কালারফুল হলেও ফোনটার ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ইউজ করা হচ্ছে সেটার ব্যাপারে আমরা ক্লিয়ার কোনো ইনফরমেশন পাইনি, এবং তার পাশাপাশি ফোনটাতে IP রেটিংটাও কোন রেটিং দেওয়া রয়েছে তার এক্স্যাক্ট কোনো ইনফরমেশন আমরা পাইনি। তবে আমরা ধারণা করে নিচ্ছি সম্ভবত IP54 এইটাতে দেওয়া হয়েছে। তার পাশাপাশি এই মডেলটার থিকনেস হলো 8.6 মিলিমিটার এবং ওয়েট হলো 202 গ্রাম। বাট ফোনটা কিন্তু চওড়ায় বেশ একটা বড় না। রিসেন্ট ফোনগুলো চওড়ায় বড় হলে দেখা যাচ্ছে যে ধরতে কষ্ট হয়, সো এই ফোনটা থিকনেস একটু বেশি হলো, হ্যান্ড গ্রিপ করে একদম কমফোর্টেবল লাগেছে, অর্থাৎ ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো ছিল। সে সাথে মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমার কাছে পার্সোনালি ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হয়েছে, তবে অনেকের কাছে একটু বেশি নিচে রয়েছে বলে মনে হবে। বাট যেটা মেইন জিনিস সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে বেশ ফাস্ট এবং স্মুথলি আনলক করে ফেলছিল। মোবাইলটা বাটন এবং কোর্সের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলের উপর অংশ রয়েছিল স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং মোবাইলটার নিচে অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। এই মোবাইলের UI কথা যদি বলতে চাই, এই ফোনটা Android 14 অপারেটিং সিস্টেমে এসেছে, এবং এরপর আর তেমন একটা আপডেট আসে না, এবং আপনারা যদি এই ফোনটা কেনেন আর আপডেট পাবেন না। সো যদি আপনার আপডেট নিয়ে কোনো ইস্যুস থাকে তাহলে হয়তো আপনার এই ফোন ভালো লাগবে না। বাট আপডেটই একটা ফোনের সর্বশেষ অপশন না। আমরা অনেক ধরনের ফোন আমাদের আশেপাশে অনেক মানুষ ইউজ করে দেখি, যেগুলোতে হয়তো আর কোনোদিন আপডেট আসবে না, আজ থেকে 4-5 বছর আগের ফোন, বাট স্টিল অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। সো সেই হিসাবে আবার বিবেচনা করলে এই ফোনটার অ্যাপ ওপেনিং এবং অ্যাপ ক্লোজিং আমরা কোনো ধরনের কোনো ডিলে দেখা পাইনি। মাল্টিটাস্কিং এবং UI এক্সপিরিয়েন্স যদি আমি বলতে চাই, টাচ সেন্সিটিভিটি সহ ওভারঅল বেশ স্মুথ ছিল এটার UI এক্সপিরিয়েন্স। কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি, মানে আপনাদের কাছে নির্দ্বিধায় ফোনটার UI অনেক ভালো লাগবে। আর এটা যেহেতু 8GB র্যামের ফোন, সো বুঝতেই পারতেছেন যে আপনি বেশ ভালো লেভেলের মাল্টিটাস্কিংও করতে পারবেন। সেই সাথে এই ফোনটাতে ব্লুটুথ ভার্সন 5.1 এর সাপোর্ট রয়েছে, বাট ব্লুটুথ ভার্সন 5.3 বা 4 হলে আমরা TWS হেডফোন বা স্মার্ট ওয়াচগুলো একটু ভালোভাবে কানেক্ট করে ভালো চার্জ ব্যাকআপ পেতাম। বাট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই ফোনটাতে আমরা বিকাশ ইউজ করে দেখেছি, কমফোর্টেবল ইউজ করা, এবং বিভিন্ন ব্যাংকিং অ্যাপও ইউজ করে দেখেছি, ইজিলি এই ফোন থেকে ইউজ করা যায়। সো আপনার ওই কনফিউশনটা থাকবে না যে এটা একটা চাইনিজ রোমের ফোন, হয়তো বা চেঞ্জ করে গ্লোবাল বানানো হয়েছে।
এরকম কিছু না, এটা একটা সলিড গ্লোবাল রোম। এটার চাইনিজ ভেরিয়েন্টও পাওয়া যায়, বাট সেটার দাম এই ফোনের থেকে 2 থেকে 2,500 টাকা কম। দেন এই ফোনটা যদি আমি ব্যাটারি কথা বলতে চাই, ফোনটা 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে এসেছে। এটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি, সিলিকন কার্বন না। সো বেশ ভালো ব্যাটারি পারফরমেন্স পেয়েছি লিথিয়াম আয়ন হওয়ার কারণে, এবং এই কারণে ফোনটা একটু মোটা। আর যেটা বলতে চাচ্ছিলাম, ফোনটা 33 ওয়াটের চার্জার দিয়ে আসলেও 45 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট করে। সো আপনি 45 ওয়াটের চার্জার থাকলে ফোনটা চার্জ করতে পারেন। আর 33 ওয়াট দিয়ে ফোনটা চার্জ করতে আমার অ্যারাউন্ড 1.5 ঘন্টার থেকে একটু বেশি সময় লেগেছে, একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। বাট আবার একবার চার্জ দিলে আমরা বেশ ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি। মানে সিলিকন কার্বনের বর্তমানে যে ব্যাটারিগুলো দেখতেছি, সেটা 7500 মিলি অ্যাম্পিয়ারের মতো এটা চার্জ ব্যাকআপ পাওয়া যায়। অর্থাৎ আমরা একবার চার্জ দিয়ে অলমোস্ট 2.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে, যেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। এবং তার পাশাপাশি যখন আমরা আবার ফোনটা টানা ইউজ করেছি, টানা গেমিং করেছি, মুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অলমোস্ট 8 ঘন্টার কাছাকাছি। সো আমার কাছে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি হিসাবে একদম বেশ আইডিয়াল একটা ব্যাটারি পারফরমেন্স পেয়েছি বলে মনে হয়েছে। দেন হিটিং এর কথা যদি বলতে চাই, হালকা হিট হয়, স্পেশালি লং টাইম গেম প্লে করার সময় আমরা হিটিং এর দেখা পেয়েছি। তারপরে মোবাইল ডাটা দিয়ে যখন আমরা লং টাইম ভিডিও দেখেছি, তখন ফোনটা হিট হয়, স্লাইটলি একটু বেশি হিট হয়, বাট হিটিং ইস্যুস আমি বলবো না, হিট হয়, এতটুকুই বলতে চাচ্ছি আর কি। দেন এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালারের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, এবং 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, এবং এইচডিআর এর সাপোর্টও রয়েছে। এইচডিআর 10 এর সাপোর্ট থাকলে হয়তো একটু বেশি ভালো হতো, বাট স্টিল এটা ডিসপ্লে কিন্তু যথেষ্ট ভাইব্রেন্ট। আপনি যখন কোনো মুভি টুভি দেখবেন অনেক ভালো লাগবে। রিসেন্টলি আমরা একটা সফটওয়্যার প্যাচের মতো আপডেট ছিল, যেটা লাস্ট আমরা জানুয়ারি মাসের আপডেট ছিল, বাট আমরা ফোন পাওয়ার পর আপডেট করেছি। তখন আমাদের ডিসপ্লে পারফরমেন্স আরো বেটার মনে হয়েছে। আপডেটটা দেওয়ার আগে ডিসপ্লেতে আমাদের কিছুটা কোয়ালিটি জনিত, মানে ডিসপ্লে কালার অ্যাকুরেসির একটু ঘাটতি ছিল, বাট এখন আর কোনো ধরনের কোনো ডিসপ্লে ঘাটতি নেই। এবং আপনারা এই ফোন কিনেন অথবা না কিনেন, এই ফোনটার ডিসপ্লে আপনারা একবার গ্যাজেট শপে যে চেক করে দেখেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর 144 হার্জ রিফ্রেশ রেটটাও ওভারঅল ঠিকঠাক কাজ করে। আর এই ডিসপ্লে রেজুলেশন হলো 2780x1264, পিক্সেল ডেন্সিটি 450 পিপিআই, পিক ব্রাইটনেস 5000 নিটস। অর্থাৎ ওভারঅল আমি এইচবিএম এর কথা বলতে চাই, এটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে। আমরা লো ব্রাইটনেস জনিত কোনো ইস্যু পাইনি যখন আমরা আউটডোরে ইউজ করেছি। সেই সাথে ফোনটার চারদিকে চিন এবং ভেজেল এর কথা বলতে গেলে এটা একদম সিমেট্রিক্যাল টাইপ। তবে সব থেকে মজার বিষয় হলো ডিসপ্লের ঠিক চারদিকে একটা সাদা কালারের বর্ডার রয়েছে, যেই কারণে ফোনটা বেশ লুক্রেটিভ লেগেছে আমার কাছে। এবং ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে 500 সেলফি ক্যামেরা রয়েছে, এবং সেই সাথে মোবাইলটাতে ওয়াইড ফাইন L1 এরও সাপোর্ট রয়েছে। সো ওভারঅল এই ফোনটার ডিসপ্লে দুর্দান্ত লেভেলের। দেন এই মোবাইলটার ব্যাক প্যানেলে 2টা ক্যামেরা রয়েছে। একটা হলো 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটাতে সেন্সর হিসেবে রয়েছিল বেশ ভালো একটা হেভি সেন্সর। তার পাশাপাশি আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। মেইন ক্যামেরাতে তোলা ছবির এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, কালারগুলো বেশ ভাইব্রেন্ট ছিল। ফোকাস রিলেটেড ওইরকম খুব একটা ইস্যুস পাইনি। তবে এই ফোনের ব্যাকগ্রাউন্ড প্রসেসিং যদি আরেকটু বেশি ভালো হতো, তাহলে এটার ক্যামেরা আরো অনেক বেশি ভালো লাগতো। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ছবি তুলেছি, কালার ডিটেলস যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারতেছিল, ডাইনামিক রেঞ্জ অনেক ভালো ছিল, এজ ডিটেকশন ওভারঅল অনেকই ভালো। সে সাথে এই ফোনটা দিয়ে আমরা ভিডিও করেছি হাইয়েস্ট 4K 30 fps, বাট 4K 30 fps থেকে আমাদের কাছে 1080p 60 fps এ ভিডিও শুট করে মোর বেটার পারফরমেন্স পেয়েছি বলে মনে হয়েছে। আমি বলবো না যে অনেক আপ টু দ্য মার্ক, বাট যেই প্রাইসে এই ফোন এসেছে সেই হিসাবে আশেপাশের যে কোনো ফোনের থেকে এই ফোনের ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে অনেক ভালো লাগছে। দেন এই ফোনটা যদি আমি সেলফি ক্যামেরার কথা বলতে চাই, এটা সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের। এটা আমাদের কাছে একটু স্লাইটলি ল্যাকিংস মনে হচ্ছে। কালার ডিটেলস অনেক ভালো হলো, সামটাইমস একটু ফোকাস ইস্যুস আছে, দেখা গেল যে অনেক সময় এজ ডিটেকশন একটু প্রবলেম হচ্ছিল। এই জিনিসগুলো আমাদের কাছে একটু উইকনেস মনে হয়েছে এই ফোনে। বাট আপনি যদি সেলফি ক্যামেরা তোলার সময় একদম স্টিল হাত দিয়ে ধরে ছবি তোলেন, তাহলে আবার ক্লিয়ার ছবি আসে। অর্থাৎ ইমেজ স্ট্যাবিলাইজেশনের একটু ঘাটতি আছে এই ফোনটার সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলটাতে ক্যামেরা টু এপিএস সাপোর্ট রয়েছে। আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা বা জি ক্যাম আসলে এই ফোনের সাথে অ্যাডজাস্ট হয়ে সেটা ইউজ করে আরেকটু বেটার ছবি তুলতে পারবেন। দেন এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর। এটা 5G ভেরিয়েন্টের একটা প্রসেসর, 4 ন্যানোমিটার ট্রানজিস্টর সাইজ, এবং এই ফোনটার জিপি হলো Adreno 710। সত্যি কথা বলতে এই ফোনটা দিয়ে যখন আমরা গেম প্লে করেছি, এখানে একটু আমাদের সারপ্রাইজ লেগেছে। মানে আমরা অলমোস্ট সব গ্রাফিক সেটিং এ পাবজি গেমসটা খেলার সময় 60 FPS খেলতে পেরেছি, অর্থাৎ 60 FPS এ লক করা রয়েছে। আর একটা বিষয় হলো গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। স্মুথ গ্রাফিক্সে 60 FPS খেললে আপনারা একদম বাটার স্মুথ ভাবেই লং টাইম গেম প্লে করতে পারবেন। বাট 1 ঘন্টা 1.5 ঘন্টা খেললে ফোনটা একটু হিট হয়, স্লাইটলি একটু বেশি হিট হয়, বাট আমি এক্সট্রিম লেভেলের হিট হয় এটা আমি বলবো না। তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটা যথেষ্ট ভালো গ্রাফিক সেটিংয়ে গেম প্লে করা যায়, এবং গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো, জাইরো ডিলেরও দেখা পাইনি। ওভারঅল
কল অফ ডিউটি টাইপ গেম যারা খেলেন ভালো লাগবে। তার পাশাপাশি আমরা অ্যাশফার গেমসটা খেলেছি এই ফোনে, যেহেতু এই ফোনের ডিসপ্লে অনেক ভালো, অ্যাশফারের কালার ডিটেলস আমরা অনেক ভালো পেয়েছি এবং এই ফোনটার হ্যাপটিক ফিডব্যাক অর্থাৎ ভাইব্রেশন ফিলটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে। সো গেমিং এক্সপিরিয়েন্স ওভারঅল অ্যাশফারের মতো কালারফুল গেম আমাদের কাছে বেশ ভালো ছিল। আপনারা যারা কালারফুল টাইপস গেমস খেলেন তাদের কাছে এই ফোনের গেমিং এক্সপিরিয়েন্স ভালো লাগবে। তবে একটা কথা বলি, এই ফোনটা কিন্তু টু মাচ গেমিং সেন্ট্রিক না, মানে এক্স্যাক্টলি গেমিং ফোন না। ওভারঅল মিডিয়াম রেঞ্জের যারা গেম প্লে করেন বা আরেকটু বেশি যারা গেম খেলেন তাদের কাছে ভালো লাগবে। এবং এই ফোনটার প্রাইসের কথা যদি বলতে চাই, এটা 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো গ্লোবাল ভেরিয়েন্টেরটা 24 থেকে 25,000 টাকা এবং 8 256GB চাইনিজ ভেরিয়েন্টের প্রাইস এটার থেকে 2-2.5 টাকা কম, অর্থাৎ 21, 22 বা 23,000 টাকার মতো। গ্লোবালটাই নিয়েন, চাইনিজটা কেন নেবেন। আর একটা জিনিস হলো এই ফোনটা আপনারা গ্যাজেটে পেয়ে যাবেন। তাদের ফেসবুকের পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সো সেখানে কন্ট্যাক্ট করে দেন এটার আপডেটেড প্রাইস বা সবকিছু জেনে আপনারা ফোনটা নিতে পারেন। বাট যে বিষয়টা বলতে চাচ্ছি, এটার প্রাইসটা কিন্তু সেই, মানে এই প্রাইস রেঞ্জে সত্যি কথা বলতে বাংলাদেশ অফিসিয়ালি বলেন আনঅফিসিয়ালি বলেন তেমন কোনো ফোন কিন্তু নাই। এমন স্পেসিফিকেশন এসেছে, এমন ডিসপ্লে দিয়ে এসেছে এবং ক্যামেরা এমন আমরা পেয়েছি। সো ওভারঅল রাইট নাও যদি বলতে চাই এটা একটা জাতীয় ফোন। বাট যদি ফোনটার ভালো দিক এবং খারাপ দিকের কথা বলতে চাই, যেটা সব থেকে বড় ল্যাকিং সেটাতে সফটওয়্যার আপডেট আর আসবে না এবং আমার মনে হয় না সফটওয়্যার আপডেট আপনার প্রচুর প্রয়োজন আছে। আপনি যদি নর্মাল ডে টু ডে ইউজ করেন, টুকটাক ফটোগ্রাফি করেন, হালকা পাতলা গেমিং করেন, না হলেও হয়। আর একটা বিষয় হলো ফোনটা সেলফি ক্যামেরাটা আমাদের কাছে বেশ স্ট্রং ল্যাকিংস মনে হচ্ছে। আর একটু বেটার পারফরমেন্স পেলে সেলফি ক্যামেরা থেকে আমাদের ভালো লাগতো, এটা একটু বেশি কম হয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটার মেইন ক্যামেরা যদি একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতো তাহলে খুবই ভালো লাগতো। বাট যে বাজেট আসছে আল্ট্রাওয়াইড ক্যামেরা না দিলেও আমরা হ্যাপি। আর ভালো দিকের কথা যদি বলতে চাই, নাম্বার 1 এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সত্যি কথা বলতে এই ফোনটার চার্জ ব্যাকআপ অনেক ভালো, যদিও ফোনটা হালকা একটু হিট হয় বাট হিটিং ইস্যুস নাই। আর ফোনটার ক্যামেরা এক্সপিরিয়েন্স, মেইন ক্যামেরা যথেষ্ট ভালো ছিল, ভিডিও ক্যামেরা মোটামুটি, আর সেলফি ক্যামেরা তো বললাম খুব একটা ভালো না। আর গেমিং এক্সপিরিয়েন্স ওভারঅল যারা মোটামুটি লেভেলের গেমার রয়েছে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে এই ধরনের আনকমন ফোনগুলোর ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আপনি এটার সাথে যে ব্যাককেসটা রয়েছে সেটাই হয়তো আপনাকে বাকি জীবন ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনাকে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে ইউজ করতে হবে। এবং এই ফোনটা ডুয়েল স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, সাউন্ডের লাউডনেস অনেক ভালো এবং সাউন্ড কিন্তু যথেষ্ট ক্লিয়ারও, আমরা ওইভাবে খুব একটা ডিস্টরশনেরও দেখা পাইনি। বাট এই ফোনগুলোর একটা সুবিধা হলো মাইজু যেহেতু শাওমির সাব ব্র্যান্ড, এগুলার টেকসই কোয়ালিটি সম্পন্ন ফোন। বাকিটা অবশ্য লাকের ব্যাপার। বাট যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট, কেন এই ফোনটার প্রাইস কম, মেনলি মেইজু মোবাইল ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে তারা অটোকার ইন্ডাস্ট্রির দিকে শিফট হচ্ছে, যেটা আমরা শুনতে পাচ্ছি বা বিভিন্ন রকম ইনফরমেশন পাচ্ছি। সো তারা অলমোস্ট তাদের এই স্মার্টফোনের যে উৎপাদন সেটা ক্লোজ করে দিচ্ছে। সো এগুলো তাদের শেষের দিকের ফোন। সো দ্যাটস ওয়াই এই ফোনগুলো আমরা এই মুহূর্তে ডিসকাউন্টে পাচ্ছি। এই ফোনগুলো কিন্তু শুরুর দিকে অ্যারাউন্ড 40,000 টাকার আশেপাশে লঞ্চ হয়েছিল, আজ থেকে 1.5 বছর আগে, যখন প্রথম 24-এ বের হলো সেপ্টেম্বরে, তখন 25-এর শুরু দিকে কিন্তু বাংলাদেশে এসেছিল। তো তখনকার প্রাইস বলতেছি 40-র মতো। বাট রাইট নাও কিন্তু আমরা অনেক কমে পাচ্ছি, বিকজ যেহেতু কোম্পানি অলমোস্ট বন্ধ করে দিবে, সো ওই হিসাবে তারা আর কি এটা কম দামে জাস্ট ছেড়ে দিচ্ছে। তবে ফোনটা আমাদের ইউজ করে আমি রিভিউটা আনতে একটু সময় নিলাম, মানে এটা চাইলে আমরা আরো 15-20 দিন আগে রিভিউ দিতে পারতাম, বাট ইচ্ছা করে ফোনটা অ্যাটলিস্ট 10-15 দিন ইউজ করে দেখলাম যে কোনো ইস্যুস আছে কিনা বা এটা চাইনিজ ফোন কিনা। বাট দেখলাম যে না, সবকিছু ওভারঅল ঠিকঠাক আছে এবং রাইট নাও আমার কাছে পার্সোনালি এটা একটা জাতীয় ফোন মনে হয়েছে। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। ওভারঅল এই ফুল ভিডিওটা দেখে দেন ডিসিশন নিতে পারেন এই ফোনটা আপনারা কিনবেন কি কিনবেন না। বাট যেই ফোনই কিনেন না কেন একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে লং টাইম যাতে টিকে সেটা চিন্তা করে নেবেন, তাহলে আশা করি ভালো হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।